এই বউ, ঘুম থেকে ওঠো না, সকাল হয়ে গেছে তো। অনেকক্ষণ আগে, বেলা 10টা বেজে গেছে, সবাই কি মনে করবে? আরে জামাই, এমন করো না তো। জীবনে এই প্রথম শান্তি মতো একটা ঘুম দিয়েছি, আর এই ঘুম কি এত তাড়াতাড়ি ভাঙবে নাকি? কেউ ডাকাডাকি করতে আসলে বলে দিও আমি এখন ঘুম থেকে উঠবো না। আমি টানা 3-4 দিন ঘুমাবো। এই কথা বলে নদী আয়নকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আর এদিকে ঠিক এই মুহূর্তে দরজায় কেউ একজন নক করতে থাকে। আয়ন তখন আবারও নদীকে বলতে থাকে। আরে এই বউ, ঘুম থেকে ওঠো না। দেখো, সেই কখন থেকে ডাকাডাকি করছে। সবাই মনে হয় নাস্তার টেবিলে অপেক্ষা করছে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর ফ্রেশ হয়ে আসো। থুরবাল, ভালো লাগে না, বললাম তো আমি এখন ঘুম থেকে উঠবো না। এত বছর পর একটা জামাই পেয়েছি, আর তাকে জড়িয়ে ধরে যেই না একটা ঘুম দিয়েছি, অমনি রাত শেষ হয়ে যেতে হলো। আচ্ছা, তুমি আমার একটা কথার উত্তর দাও। আমি তোমার জামাই, আমি তো তোমাকে ফেলে কোথাও চলে যাচ্ছি না, বা আমাদের সম্পর্ক তো আর শেষ হয়ে যাচ্ছে না। তাহলে এরকম করার মানেটা কি? আমরা তো দুজন সারা জীবন একসঙ্গেই থাকবো, তাই নাকি? দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই করব। আমি এখন কোনোভাবেই ঘুম থেকে উঠবো না। আর সেই সঙ্গে তুমিও আমার সঙ্গে বিছানায় শুয়ে থাকবে আর আমার সঙ্গে ঘুমাবে। আরে, আমি বুঝতে পারছি না তোমার মাথায় সমস্যা নাকি অন্য কিছু। সবাই সেই কখন থেকে ডাকাডাকি করছে, এদিকে বেলা 10টা বেজে গেছে, এখনও তোমার ঘুম ভাঙার কোনো নাম গন্ধ নেই। তাছাড়া তুমি কি ভুলে গেছো নাকি আজ আমাদের রিসিপশনের অনুষ্ঠান? তোমাদের বাড়ি থেকে অনেক মেহমান আসবে। মেহমানকে এখানে আসতে হবে কেন? তুমি ওদেরকে ফোন দিয়ে মানা করে দাও তাড়াতাড়ি। না, এখানে না আসে। এখানে তাদেরকে আসতে হবে না। আমার এখন ঘুমানোর সময়, আমি ঘুমাবো। আমি 3-4 দিনের মধ্যে ঘুম থেকে উঠবো না। ঠিক তখনই দরজার বাইরে থেকে আয়নের আম্মু বলতে থাকে। কিরে আয়ান, কি হলো? এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। সবাই নাস্তার টেবিলে তোদের দুজনের জন্য অপেক্ষা করছে। তাছাড়া বেলা তো অনেক হয়ে গেল। একটু পরেই তো আবার তোর শ্বশুর বাড়ি থেকে মেহমান আসা শুরু করে দেবে। আম্মু, তুমি এসব কথা আমাকে কেন বলছো? তোমার বৌমাকে তো আমি কোনোভাবেই বিছানা থেকে উঠাতে পারছি না। সে নাকি এখন ঘুম থেকে উঠবে না, উল্টে আমাকে বলে দিয়েছে আমি যেন ফোন করে ওদেরকে এখানে আসতে মানা করে দেই। তার নাকি এখন ঘুমানোর সময়, সে এখন কোনোভাবেই ঘুম থেকে উঠবে না। আরে, এগুলো কোন ধরনের পাগলামি? তো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে কত শত মেহমান, সবাই তোদের সঙ্গে একসঙ্গে নাস্তা করবে বলে অপেক্ষা করে আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় বলছি। এই বলে আয়নের আম্মু সেখান থেকে চলে গেল। আর এইদিকে আয়ন তখন আবারও নদীকে ঘুম থেকে তোলার জন্য ডাকতে লাগলো। এই বউ, বউ, কি হলো? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। তুমি দেখতে পাচ্ছ না সবাই আমাদের জন্য অপেক্ষা করছে? ধুর, ভাল লাগে না। আমাকে একটু শান্তি মতো ঘুমাতেও দিল না। কেন যে বিয়েটা করেছিলাম, এখন তো সেটাই বুঝতে পারছি না। আমিও তো সেটাই বলছি, তুমি কেন আমাকে বিয়েটা করলে? আমি তো বলছিলাম আমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তোমার মা বাবা যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে, তুমি তাকেই বিয়ে করে নাও। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনলে না। আমাকে তুমি একরকম ব্ল্যাকমেল করে তারপরেই বিয়ে করেছো। বেশ করেছি, তোকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। তোকে আমি সে ছোটবেলা থেকে পছন্দ করতাম। তাহলে তোকে বিয়ে করতাম, নয়তো কি পাড়ার ছেলেকে ধরে এনে বিয়ে করতাম নাকি? যা, এখন একটা কাজ কর। আগে ঘুম থেকে উঠে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। আমার বেডটি খাওয়ার অভ্যাস আছে। আরে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন আমি গোসল না করে রুম থেকে বের হব? ড্রয়িং রুমে কত মেহমান, এখন যদি আমি রান্নাঘরে যাই তাহলে সবাই কি মনে করবে? এটা একবার ভেবে দেখেছো? এই হারামজাদা, একদম চটকনা মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব, বলে দিলাম। তোকে যেটা বলেছি সেটাই করবি। এক্ষুনি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবি। তখনই আয়ন ছোট বাচ্চাদের মতো কান্না করে দেয়। আর তারপরই বলতে থাকে। আরে, তুমি এসব কি শুরু করেছো আমার সঙ্গে? আমি তোমার জামাই লাগি, এই কথা কি তুমি ভুলে গেছো নাকি? হ্যাঁ, আমি এটা খুব ভালো করেই জানি তুই এখন আমার জামাই লাগবি। তা না হলে এতক্ষণে 2টা থাপ্পড় দিয়ে তোকে বলতাম আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতে। তোমার দুঃসাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুমি তোমার জামাইয়ের গায়ে হাত তুলবে? যদি আমার জামাইকে আর আমি করে, তাহলে আমাকে সেটাই করতে হবে। এটা ছাড়া তো আর আমার সামনে কোনো পথ খোলা থাকবে না। বাই দ্য ওয়ে, তাড়াতাড়ি যাও, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো।
এই বলে নদী আবারও কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর এদিকে আয়ন কোনো উপায়ন্তর না দেখে দরজা খুলে সোজা কিচেনের দিকে পা বাড়াচ্ছিল। তখনই আয়নের আম্মু সেটা দেখে ফেলে। তিনি আয়নকে বলতে থাকেন, কিরে আয়ান, কি হয়েছে তোর? তুই কিচেনের দিকে যাচ্ছিস কেন? তোকে না বললাম নদীকে নিয়ে একসঙ্গে ডাইনিং টেবিলে আসতে, সবাই মিলে একসঙ্গে নাস্তা করব। ওই যে সবাই বসে আছে। তখনই আয়ন একদম কান্না করে দিয়ে বলতে লাগলো, আম্মু, সবই আমার কপালের দোষ। কেন যে তোমাদের কথাই তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম সেটা আল্লাহই ভালো জানে। এত কাহিনী না করে কি হয়েছে সেটা তো আমাকে বলবি, তাই নয় কি? আরে সকালবেলা ঘুম থেকে উঠে কই আমাকে চা বানিয়ে দিবে, সেটা না করে আমাকে পাঠিয়েছে তার জন্য চা বানিয়ে নিয়ে যেতে। কি কপাল আমার সেটাই বুঝতে পারছি না। বলেছে তো কি হয়েছে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল তোর কাছে? তো শুধু একটু চা খেতে চেয়েছে। যা, তাড়াতাড়ি করে চা বানিয়ে রুমে নিয়ে যা, তারপর নদীকে বল ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতে। এ বলে আয়নের আম্মু সেখান থেকে চলে গেল। আর এদিকে আয়ন নিজের কপাল চাপড়াতে চাপড়াতে কিচেনের দিকে পা বাড়াল। কিচেনে গিয়ে আয়ন কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। কোথায় চাপাতি রাখা আছে, কোথায় চিনি রাখা আছে, কিছুই খুঁজে পাচ্ছিল না, কারণ সে জীবনে কোনোদিন কিচেনে আসেনি। আর এদিকে আজ তার আম্মু একদম লাপাত্তা হয়ে গেছে। অবশেষে আয়ন চাপাতি খুঁজে পেল। চুলায় গরম পানি বসি তাতে চাপাতি দিল, কিন্তু চিনি কোথায় পাবে সেটাই ভেবে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটা বয়াম খুঁজে পেল যেটাতে চিনির মতো কিছু রাখা ছিল। তখন আর কোনো কিছু চিন্তা না করে সেটা থেকে খানিকটা নিয়ে চায়ে ঢেলে দিল, আর তারপরে সেটা নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে তারপর সেটা নদীর হাতে তুলে দিল আর বলতে লাগলো, মামার বেটি, এ নেন চা খেয়ে আমাকে উদ্ধার করেন। নদী তখন মুচকি এসে আয়নের হাত থেকে চায়ের কাপটা নিল আর তারপরেই বলতে লাগলো, এটা আদৌ খাওয়া যাবে? আমি তো সেটাই চিন্তা করছি, কারণ আমি যত দূর জানি তুই কখনো রান্নাঘরে যাসনি। তাহলে আজ আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলি কিভাবে? যেখানে এটা তুমি খুব ভালো করেই জানতে, আমি কোনোদিন রান্নাঘরে যাইনি। রান্না করে কোথায় কি থাকে না থাকে সেই সব কিছু সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই। আর সেখানে তুমি আমাকে পাঠিয়েছো চা বানিয়ে নিয়ে আসার জন্য। এখন যা হয়েছে খেয়ে নাও। তখন নদী আর কোনো কথা না বলে চায়ের কাপে একটা চুমুক দিল আর অমনি ওয়াক্থু, তুমি এটা কি বানিয়েছো? চা নাকি বিষ? আরে এসব তুমি কি বলছো? আমি তোমার জন্য বিষ বানাতে যাব কেন? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের লক্ষ্মীমন্তর বউ, তাও আবার আমার মামার বেটি। তোমাকে বিষ দিয়ে মারার মতো সাহস আর সাধ্য কোনোটাই আছে নাকি আমার? ও আচ্ছা, তাই বুঝি। আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার সাধ্য যদি তোমার কাছে থাকে তাহলে তুই সেটা করতি, তাই না? আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। এসব তুমি কি বলছো? তোমাকে আমি কেন মারবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এতক্ষণ ধরে আমিও মনে মনে এটাই ভাবছিলাম, আমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমি সম্পূর্ণ ভুল। মাথা তোর খারাপ হয়ে গেছে, কারণ তুই চায়ে চিনির বদলে নুন দিয়েছিস। এটা শুনে আর নিজের জিভে কামড় দিল আর তারপরে নদীকে বলতে লাগলো, আই অ্যাম সো সরি ডিয়ার, আমি বুঝতে পারিনি। তুমি তো জানো আমি কখনো রান্না করে চাইনি, রান্নাঘরে কোথায় কি থাকে না থাকে সেই সব আর কিছুই জানি না। আমি তো দেখলাম চিনির মতোই দেখতে ছিল, তাই তো খানিকটা দিয়েছিলাম। আরে হাদারাম, তুই রান্নাঘরে কোনোদিন যাসনি সেটা না হয় মানলাম, কিন্তু তাই বলে কোনটা চিনি আর কোনটা লবণ সেটা বুঝতে পারবি না নাকি? আই অ্যাম সো সরি। যাই হোক, এখন বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে আসো। আম্মু সে কখন থেকে আমাদেরকে ডাকছে নাস্তা টেবিলে যাওয়ার জন্য। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমি ফ্রেশ হতে গেলাম, তুমি তোমার জামা কাপড় নিয়ে চলে এসো। এই বলে আন টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর কিছুক্ষণ পরেই নদী বিছানা থেকে নেমে ব্রাশ করতে করতে ওয়াশরুমে ঢুকে যায়। তখনই নিজের কাপড় চেঞ্জ করছিল। তখনই নদী ওয়াশরুমে ঢুকে পেছন থেকে আয়নের কোমরে একটা চিমটি কাটে। তখনই আয়ন আহ বলে একটা চিৎকার দিয়ে ওঠে। আহ, এটা তুমি কি করলে? তুই আমাকে তোর বডিটা দেখাচ্ছিস, তাই তোর বডিটা একটু চেক করে দেখে নিলাম খাঁটি নাকি ভেজাল আছে। তাই বলে তুমি আমাকে এভাবে চিমটি দিবে? আমার কোমরটা তো একদম ছিলে গেল, মনে হয় রক্ত বের হয়ে গেছে। তখনই নদী একটা ধমক দিয়ে বলতে থাকে, একদম ন্যাকামি করবি না, চুপচাপ এক্ষুনি ওয়াশরুম থেকে বের হও, আমি ফ্রেশ হব।
অ্যান্ড তখন আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে গেল, কারণ সে খুব ভালো করে জানে সে ওয়াশরুমে যতক্ষণ দেরি করবে অ্যান্ড তার থেকে আরও 3 গুণ বেশি দেরি করবে, তাই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অ্যান্ড রুমে এসে জামা কাপড় পরে নেয়, আর এদিকে ততক্ষণে নদীও ফ্রেশ হয়ে রুমে চলে আসে, আর তারপর দুজনে নাস্তা টেবিলে চলে যায়। নাস্তা শেষ হতে আয়নের আম্মু নদীকে বলতে লাগলো, নদী কিছুক্ষণ পরেই মেহমানরা আসতে শুরু করবে। আমার খাটের ওপর কিছু জুয়েলারি রাখা আছে, ওগুলো ডেলিভারি হতে একটু দেরি হয়ে গেছিল, তাই বিয়েতে দেওয়া হয়নি। রিসেপশনের অনুষ্ঠানের জন্যই বানানো হয়েছে। তুমি গহনাগুলো নিজের রুমে নিয়ে যেও আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিও। আচ্ছা ফুপি, ঠিক আছে, আমি রেডি হয়ে নিব। নদীর মুখে ফুপি ডাকটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল, আর তখনই আয়নের আম্মু নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে মেয়ে বলে কি আমি তোর শাশুড়ি হই? আমাকে বা আম্মু বলে ডাকবে। কিন্তু আমি তো সেই ছোটবেলা থেকেই তোমাকে ফুপি বলে ডাকতেই অভ্যস্ত, এখন আমি আম্মু ডাকবো কি করে? তখন তুই আমার ভাইয়ের মেয়ে ছিলি, কিন্তু এখন তুই আমার একমাত্র ছেলের বউ, তাই এখন থেকে আমাকে আম্মু বলে ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। বলে একটা মুচকি হাসি দিয়ে নদী সেখান থেকে তার শাশুড়ি মায়ের রুমে চলে গেল, আর তারপর তার শাশুড়ি মায়ের রুম থেকে গহনাগুলো নিয়ে সোজা নিজের রুমে নদী এগুলো বিছানার উপর রেখে একপাশে একটু শুয়ে পড়লো, আর তখনই আইন রুমে প্রবেশ করলো। নদীকে এভাবে শুয়ে থাকতে দেখে আইন নদীকে বলতে লাগলো, কি হলো, তোমার শরীর খারাপ লাগছে নাকি? আরে না, সবে মাত্র নতুন নতুন বিয়ে করেছি, একদিন মাত্র জামাইয়ের আদর পেলাম, এখন কি শরীর খারাপ থাকতে পারে নাকি? আমি তো এখন একদম চাঙ্গা আছি, তবে খাওয়া দাওয়া করে এসেছি তো শরীরটা একটু ক্লান্ত লাগছে। ও আচ্ছা, তাই বুঝি। বিয়ে করলে সবার শরীর আর মন চাঙ্গা থাকে? হ্যাঁ, কেন সেটা তুই জানিস না নাকি? বিয়ে করলে নতুন নতুন জামাইয়ের আদর পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, আর সব মিলিয়ে সময় খুব ভালো কাটে, আর সেই জন্য শরীর আর মন দুটোই একদম চাঙ্গা থাকে। না মানে আসলে আমি তো আর আগে বিয়ে করিনি, তাই তো এসব ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। বাই দ্য ওয়ে, আম্মু আমাকে বলল আমি যেন তোমাকে বলে দেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে। তোমার তো আবার রেডি হতে মিনিমাম 3-4 ঘন্টা সময় লাগে। আমার 3-4টা ঘন্টা সময় লাগে নাকি? 20-30 মিনিট, সেটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই তো নিজের চরকাতে আগে আরও একটা কাজ কর, আমার জন্য 1 বক্স আইসক্রিম নিয়ে আয়, কাল থেকে আমার আইসক্রিম খাওয়া হয় না। আরে এটা বিয়ে বাড়ি, আর আজ আমাদের রিসেপশনের অনুষ্ঠান। এখন যাব আমি বাইরে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসতে। হ্যাঁ যাবি তো, কি হয়েছে? এখনই যা, আমার জন্য তাড়াতাড়ি আইসক্রিম নিয়ে আয়। অ্যানের এদিকে তখন একদম কান্না করে দিতে ইচ্ছে করছে, সে কোনোভাবে আর নিজেকে সামাল দিতে পারছে না, তাই সে নদীকে বলতে লাগলো, আচ্ছা, এগুলো তুমি কোন ধরনের অত্যাচার আমার উপর শুরু করেছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার উপর এভাবে অত্যাচার করার কারণটা কি? আরে হারামজাদা, তোকে আমি অত্যাচার কেন করব? আমি তোর বউ না? আর বউয়ের আবদার মেটাতে পারবি না তাহলে তুই কেমন স্বামী? আমি মাপ চাই, তোমার এরকম স্বামী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তুমি আমাকে ক্ষমা করতে পারো, তবে আমি এসব কিছু করতে পারবো না। আমি এখন বাইরে যেতে পারবো না, কারণ আইসক্রিমের দোকান আমার বাসা থেকে প্রায় 15 মিনিটের রাস্তা। এই দুপুরের রোদে আমি সেখানে যেতে পারবো না। দেখ, একটাও বেশি কথা বললে কিন্তু ঠাস করে তোর মাথাটা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলবো বলে দিলাম। এক্ষুনি চুপচাপ যা, আমার জন্য আইসক্রিম নিয়ে তবে এই বাসায় আসবি। এই বলেই আয়নকে রুম থেকে বের করে দেয়। আয়ন তখন আর কোনো কিছু না বলে বাধ্য হয়ে বাসার বাহিরে যাওয়ার জন্য রওনা দিল, আর ঠিক ওই মুহূর্তে তার ছোট বোন রুম থেকে বের হয়ে তাকে বলতে থাকে, এই ভাইয়া, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমার কাফনের কাপড় আনতে যাচ্ছি। তোর লাগবে নাকি? কিছু লাগবে? আরে ভাইয়া, তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আমি আবার তোকে কি করলাম? দেখ, এমনিতেই আমার মাথা মেজাজ খারাপ আছে, আমার সঙ্গে কথা বলিস না। আরে তোর এত মেজাজ খারাপ, তাতে আমার কি যায় আসে? আমার চকলেট খেতে ইচ্ছা করছে, আমাকে একটু চকলেট এনে দে। আমি পারবো না তোকে চকলেট এনে দিতে। তোর যদি চকলেট খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুই নিজে গিয়ে নিয়ে আয়, আমাকে এসব কথা বলবি না। দেখ ভাইয়া, একদম মেজাজ খারাপ করিস না। এই ভর দুপুরবেলা আমি কেন বাইরে যাব? তুই তো বাইরে যাচ্ছিস, আমার জন্য নিয়ে আসবি। আর তাছাড়া আমি তোর বোন হই, এটা তোর দায়িত্ব।
তোর দায়িত্বের গুষ্টি কিলাই। তুই শর্ত আমার চোখের সামনে থেকে। আমার তোদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। সব কটা আমাকে ভাগে পেয়ে বসেছিস, তাই না? ভাইয়া আমি বুঝতে পারছি না তুই কেন এমন করছিস। আমি তোর বোন হই, বোনের সঙ্গে কেউ এমন খারাপ আচরণ করে নাকি? তোরা সবাই মিলে আমার সঙ্গে যেটা করেছিস, তারপর আর তোদের সঙ্গে ভালো আচরণ করার কোনো ওয়ে আছে নাকি? ভাইয়া তুই এখানে আমাকে কেন দোষ দিচ্ছিস? আমি জানি তুই নদী আপুর ব্যাপারে কথা বলছিস, কিন্তু সে এখন তোর বিয়ে করা বউ, আর নিজের বউকে নিয়ে কখনো বাজে মন্তব্য করতে হয় না। আর একটা কথা সব সময় মাথায় রাখিস, তোর বউকে যদি তুই সম্মান না দিস, তাহলে কিন্তু কেউ তোর বউকে সম্মান দিতে আসবে না। তোর সম্মানের খেতায় আগুন। যেই মানুষটা আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে ছেড়ে দিচ্ছে, তাকে আবার কিসের সম্মান? আমার কাছে কোনো সম্মান টম্মান হবে না। তুই এখন আমার চোখের সামনে থেকে সর। আর আমার সঙ্গে একদম কথা বলবি না বলে দিলাম। আমার এই সব কিছু আর সহ্য হচ্ছে না। এ বলে অ্যান ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলো গেটের কাছে। এসে দেখতে পেল সিকিউরিটি নাক ডেকে ঘুমাচ্ছে। তার রাগ যেন আরও বেশি বেড়ে গেল। সে চিৎকার দিয়ে সিকিউরিটিকে বলতে লাগলো, কি ব্যাপার সিকিউরিটি কাকা, আপনি এখানে নাক ডেকে ঘুমাচ্ছেন কেন? আপনাকে এখানে ঘুমানোর জন্য রাখা হয়েছে নাকি? না মানে আসলে বাবা শরীরটা একটু খারাপ লাগছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই তো আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আপনি এখানে বিশ্রাম নেওয়ার নাম করে নাক ডেকে ঘুমাচ্ছেন। এমনিতে তো সারাদিন কোনো কাজ করেন না, এখানেই বসে থাকেন। আর এখন কি না আপনার বসে থাকতেও ক্লান্তি লাগে, তাই না? না মানে আসলে বাবা তুমি তো জানোই এই কয়দিন ধরে কাজের চাপ একটু বেশি, এমনিতে তো সেরকম কোনো কাজ থাকে না, সেটা আমিও খুব ভালো করে জানি। তার শরীরটা একটু ক্লান্ত লাগছে, তাছাড়া মাথাটাও ব্যথা করছে, সেজন্য জিমাতে জিমাতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দিন সেসব কথা। এখন আমি আপনাকে যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। আপনি এখন বাইরে যাবেন আর তারপর এক বক্স কোন আইসক্রিম নিয়ে আসবেন। এই বলে অ্যান একটা 500 টাকার নোট দারোয়ানের হাতে গুজে দিয়ে দারোয়ানকে আইসক্রিম আনতে পাঠিয়ে দিল। আর সে গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। ওই মুহূর্তেই একটা গাড়ি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আর তারপর গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে অ্যানকে বলতে লাগলো, এই যে দারোয়ান মামা, এটা কি আশরাফ চৌধুরীর বাসা? দারোয়ান এই শব্দটা শুনেই আয়নের মেজাজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল। সে জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, কি সমস্যা আপনার? আর আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেলে দারোয়ান বলে মনে হচ্ছে? দারোয়ানকে দারোয়ান বলবো না তো সাহেব বলবো নাকি? এই তো আপনি দারোয়ানের লাঠি হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। আপনাকে দেখতে তো একদম দারোয়ানের মতোই লাগছে, তাই জিজ্ঞেস করা। দেখুন, একদম ফালতু কথা বলবেন না। আমি আয়ান, আর আশরাফ সাহেব আমার বাবা। আই এম সো সরি, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, কারণ আপনার সঙ্গে তো এর আগে আমার কখনো দেখা হয়নি। তাই আমি রীতা, আপনার বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার বিয়েতেই মনে হয় আমাদেরকে ইনভাইট করা হয়েছে, তাই না? হ্যাঁ, একদমই তাই। কিন্তু আপনি এত আগেভাগে চলে এসেছেন কেন? আপনাদের বাড়িতে কি সকালের খাবার রান্না করা হয়নি নাকি? রীতা তখন অনেকটা লজ্জা পেয়ে গেল আর বলতে লাগলো, না মানে আসলে আপনার বাবা আমাকে ফোন দিয়ে বললেন আমি যেন একটু আগে আগেই চলে আসি। ওনার কি যেন কাজ আছে, সেটা আমাকে করতে হবে। আর অফিসের কিছু ফাইল আছে, দুপুরের মধ্যেই সাবমিট করতে হবে। সেগুলোতে আপনার বাবা সাইন লাগবে। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? নাকি আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে আমার সঙ্গে লাইন মারতে ইচ্ছে করছে? আরে স্যার, এসব আপনি কি বলছেন? আপনি আমাদের বসের ছেলে, ভবিষ্যৎ বস। তার উপর আবার আপনার বিয়ে হয়ে গেছে। আমি কেন আপনার সঙ্গে লাইন মারতে যাব? সব কিছু যখন জানেন, তখন এখানে দাঁড়িয়ে থেকে ফালতু টাইম ওয়েস্ট না করে আমার চোখের সামনে থেকে সরে যান। এমনিতেই মেজাজ খারাপ আছে, এমন কিছু করবেন না যাতে সবটা আপনার উপর ঢেলে দেয়। আয়নের কথা শুনেই রীতা খুব ভালোভাবে বুঝতে পারলো আয়ন প্রচণ্ড পরিমাণে রেগে আছে। তাই রীতা তার সঙ্গে আর কোনো কথা না বলে বাড়ির ভিতর ঢুকে গেল। বাড়ির ভিতরে প্রবেশ করে রীতা আশরাফ সাহেবের রুমটা কোন দিকে সেটা কাজের মেয়েটার থেকে জিজ্ঞাসা করে তারপরেই সুজার রুমের ভিতর চলে যায়। দরজায় দাঁড়িয়ে নক করে। আসসালামু আলাইকুম স্যার, আমি রীতা। আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ রিতা, ভিতরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাড়িতে আজ অনেক কাজ পড়ে আছে, কিন্তু অফিসের কাজের কথা তো ভুলে গেলে চলবে না।
তাই অফিসের কাজ শেষ করে তারপরেই বাড়ির কাজে হাত দেব। হ্যাঁ স্যার, সেজন্যই তো আমি তাড়াতাড়ি চলে আসলাম। আপনি ফাইলে সাইন করে দিলেই আমি সেগুলো সাবমিট করব। আর তারপর তো আপনার ছেলের বিয়ের দাওয়াত খেতে আসবো। হ্যাঁ দাও, তাড়াতাড়ি আমি সাইন করে দিই। আর হ্যাঁ, তোমাকে তো বলছিলাম আমার কেবিনে 3 নম্বর ড্রয়ারে দেখবে আরও কিছু ফাইল আছে, সেগুলোতে আমি সাইন করে রেখেছি, সেগুলোও সাবমিট করে দিও। আর হ্যাঁ, তুমি কিন্তু ওদের সঙ্গে ভালোভাবে কথা বলবে, বুঝতে পারছো তো? আজ আমি অফিসে নেই, চাইলেও যেতে পারো না, কারণ আমার ছেলের বিয়ে। আমি যদি বাড়িতে না থাকি তাহলে সব কিছু গোলমাল হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিকঠাক মতোই সামলে নিব। হ্যাঁ, তোমার উপর আমার সেই ভরসা আছে, সেজন্যই তো আমি তোমাকে দায়িত্ব দিয়েছি। তা না হলে তো এই কাজটুকু একটু কষ্ট হলেও আমাকেই করতে হতো। বাই দ্য ওয়ে, তুমি মনে হয় সকালে নাস্তা করে আসোনি। আমি কাজের মেয়েকে বলে দিয়েছি, সে তোমার জন্য নাস্তা রেডি করে রেখেছে। তুমি কিন্তু নাস্তা করে তারপর যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই বলে রিতা আয়নের বাবার থেকে সবগুলো ফাইল সাইন করিয়ে নিল এবং তারপর ড্রয়িং রুমে আসতে না আসতেই কাজের মেয়েটা রিতাকে নাস্তার টেবিলে ডেকে নিল আর নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে চলে গেল। অফিসে গিয়ে রিতা প্রথমে আয়নের বাবার কেবিনে গেল, তারপর তার ফাইলগুলো নিয়ে চলে গেল ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতে। তাদের সঙ্গে আয়নের বাবার হয়ে সমস্ত কথা বলল এবং ফাইনাল করে তাদেরকে বিদায় দিয়ে অফিসে চলে আসলো। অফিসে এসে আয়নের বাবাকে ফোন করে আর তারপর বলতে থাকে, স্যার, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এই কাজটা পেতেই চলেছি। আর আমরা যদি এই কাজটা সফলভাবে করতে পারি তাহলে আমাদের কোম্পানির প্রায় 50 কোটি টাকার মতো লাভ হতে পারে। সত্যি বলছো? তুমি তাহলে এটা আমাদের কোম্পানির রেকর্ড হয়ে যাবে, কারণ এতদিন পর্যন্ত আমরা যত বায়ারদের সঙ্গে কাজ করেছি সর্বোচ্চ হলে আমাদের কয়েক কোটি টাকা লাভ হয়েছে, কিন্তু তাই বলে এবার একসাথে 50 কোটি টাকার উপরে। হ্যাঁ স্যার, আমি একদম ঠিক কথাই বলছি। তারা আমাদের থেকে উচ্চ মূল্যের এই প্রোডাক্টগুলো নিতে চাইছে এবং আমি তাদেরকে সমস্ত প্রেজেন্টেশন দেখিয়েছি। তারা সব কিছু দেখে তারপর এই অর্ডার কনফার্ম করেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি একটা কাজ করো, মার্কেটিং ম্যানেজারকে আমার সঙ্গে একটু কথা বলিয়ে দিও। আর তুমি আসার সময় অ্যাকাউন্ট থেকে তাহলে 10-12 লক্ষ টাকা নিয়ে এসো। স্যার, আপনি এখন টাকা দিয়ে কি করবেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। রিতা, আমার ব্যাপারে প্রশ্ন করা কিন্তু একদম পছন্দ করি না। আমি তোমার বস হই, আমি টাকা দিয়ে কি করব সেই কৈফিয়ত নিশ্চয়ই তোমার কাছে দিতে হবে না আমাকে। স্যার, আমি আসলে আপনাকে ব্যাপারটা সেভাবে বলিনি। আসলে কথা হলো এটা যে আজ আপনার ছেলের বিয়ে, কিন্তু এতগুলো টাকা কেন লাগবে তাই জিজ্ঞেস করলাম। রিতা, তুমি মনে হয় ভুলে গেছো আমার ছেলের বিয়ে, তাই আমার ছেলের বিয়েতে কোনো কমতি আমি রাখতে চাই না। তাছাড়া আমি কিন্তু এখনও আমার পুত্রবধূকে কোনো গিফট করিনি। এটা দিয়ে আমি আমার পুত্রবধূকে একটা গিফট করব। অনলাইনে আমি একটা অর্ডার করেছি, সেটার ক্যাশ অন ডেলিভারি, তাই টাকার আমার লাগবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাব। এই বলে রিতা ফোন রেখে দিল আর তারপরে অ্যাকাউন্ট সেকশনে গিয়ে এমডি স্যারের কথা বলে সেখান থেকে 12 লাখ টাকা নিয়ে নিল। আর তারপরেই আবারও সেটা নিয়ে আয়নদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অপরদিকে আয়ন যখন সিকিউরিটি গার্ডকে দিয়ে আইসক্রিম নিয়ে বাসার ভিতর প্রবেশ করছিল তখনই আবারও তিশা তার সামনে এসে দাঁড়ায় আর হাতে আইসক্রিমের বক্স দেখে সেটা চিনে নিল আর বলতে লাগলো, আরে ভাইয়া, তুই তো বড্ড হিংসুটে হয়ে গেছিস। আমি বললাম আমাকে চকলেট এনে দেওয়ার জন্য, কিন্তু সেটা তুই আমাকে এনে দিলি না। আর এখন এক বক্স আইসক্রিম নিয়ে সোজা নিজের রুমের ভেতর ঢুকে যাচ্ছিস নিজের বউকে নিয়ে মজা করে খাবি বলে। কিন্তু আমি থাকতে কি সেটা হতে দিতে পারি বল? দেখো, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। আমি আইসক্রিম খাই না, সেটা তুই খুব ভালো করেই জানিস, কারণ আমার ঠান্ডা লেগে যায়। আমার বউ এগুলো খাবে, দিয়ে দে এগুলো। ও মা, তখন তো বিয়ে করতে চাইছে আমাদেরকে কত কথা শোনাচ্ছিলে, একটু আগেও আমাকে কত কথা শুনিয়ে গেছে। এখন কিনা বউয়ের জন্য দরদ উতলে উতলে পড়ছে। দেখ, একদম মেজাজ খারাপ করিস না, বলে দিলাম। এমনিতেই মেজাজ খারাপ আছে, এখন কিন্তু একদম থাপ্পড় মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব। আমাকে মেজাজ দেখিয়ে কোনো লাভ নেই মাই ডিয়ার ভাই।
আমি তো এখন তোকে এই আইসক্রিম দেব না। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এখন এই আইসক্রিমগুলো আমি খেয়ে নেব। এখন তুই তোর বউয়ের জন্য আবার গিয়ে আইসক্রিম নিয়ে তারপর বাসায় আয়। আমি তো তখন তোকে বলেছিলাম আমার জন্য চকলেট নিয়ে আসতে। তুই যদি আমার জন্য চকলেট নিয়ে আসতি তাহলে তোকে এই দিন দেখতে হতো না। আমি তোর বউয়ের আইসক্রিমের ভাগ বসাতামই না, কিন্তু এখন এই পুরোটাই আমার। এখন থেকে যেটা আনবি বাসায় দুটো করে নিয়ে আসবি, একটা তোর বউয়ের আর একটা আমার। দেখ, ভালো হবে না বলছি, দিয়ে দে ওটা আমাকে, তা না হলে কিন্তু আমি আম্মুর কাছে তোর নামে বিচার দেব। সেটা তুমি করতেই পারো, কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। এই বলেই তিশা আইসক্রিমের বক্স নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আর তখনই আয়ন রাগে কটমট করতে করতে তার আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি একবার এদিকে আসো। দেখো তোমার মেয়ে কি শুরু করেছে। আমার মেজাজ কিন্তু এখন একদম খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। আমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাব। তখনই আয়নের আম্মু নিজের রুম থেকে বের হয়ে আয়নকে বলতে লাগলো। কিরে, কি সমস্যা তোর? আমি তো সেটাই বুঝতে পারছি না। এভাবে শাড়ির মতো চেঁচামেচি করছিস কেন? এটা বিয়ে বাড়ি, আর সারা বাড়ি ভর্তি মেহমান। এভাবে চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলের মানেটা কি? আমি বুঝতে পারছি না তোমরা সবাই আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো। আমার বউ বলল আইসক্রিম খাবে, আমি বউয়ের জন্য আইসক্রিম নিয়ে এসেছি, আর তোমার মেয়ে আইসক্রিমের বক্স পুরোটা নিয়ে দৌড়ে কোথায় যেন চলে গেছে। এখন আমি আমার বউকে আইসক্রিম কোথা থেকে দেব? তুই তো জানিস বাড়িতে দুইটা মেয়ে মানুষ আছে, তাহলে একটা আনার কি প্রয়োজন ছিল? ও কি এমন দোষ করেছে? যা, তুই আরেকটা আইসক্রিমের বক্স এনে নদীকে দিয়ে দে। ওরে আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। এখন আবার আমাকে যেতে হবে। এটা ছাড়া তোর সামনে কোনো পথ খোলা দেখতে পাচ্ছি না। যা, গিয়ে নিয়ে আয়। আর দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করিস না এখানে, ওদিকে আবার মেহমান চলে আসবে। আয়ন তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে আবারও বাসা থেকে বের হয়ে গেল। কারণ সে যদি নদীর সামনে এখন গিয়ে এই কথা বলে তাহলে নদী তাকে আরও 5টা কথা শোনাবে, আর আইসক্রিম তাকে নিয়ে আসতে হবে। তাই বরঞ্চ এটাই ভালো হয় যে আইসক্রিম নিয়ে একবার নদীর সামনে গিয়ে দাঁড়াবে। তাই সে আবারও দারোয়ানকে দিয়ে আরেক বক্স আইসক্রিম আনিয়ে তারপর রুমে গেল। এদিকে নদী রেগে সে আগুন হয়ে আছে। আয়ন রুমে ঢুকতে নদী আয়নের কানে বলে দিয়ে রেগে গিয়ে বলতে লাগলো। এই হারামজাদা, এতক্ষণে তোর আসার সময় হলো? আমি সেই কখন থেকে বসে আছি আইসক্রিম খাওয়ার জন্য। আমি তো ভেবেছিলাম তোর জন্য এখন কোনো লোক পাঠাতে হবে তোকে খুঁজে আনার জন্য। না জানি রাস্তায় গিয়ে হারিয়ে গেছিস। এই দেখো, একদম ভালো হবে না বলে দিলাম। আমার কান ছেড়ে দাও, আমার লাগছে। লাগুক, তাতে আমার কি হয়েছে? তোকে আইসক্রিম আনতে পাঠিয়েছিলাম, আর 1 ঘন্টা পর তুই ফিরে এসেছিস। এতক্ষণে আমার আইসক্রিম খাওয়ার মুড চলে গেছে। যা, ওগুলো ফ্রিজে রেখে আয়, পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো। এই কথা শুনে আয়নের মেজাজ যেন আরও চটে গেল। সে বলতে লাগলো। তোমরা সবাই কি আমাকে চাকর পেয়েছো নাকি? আমি সেটাই বুঝতে পারলাম না। তখন এক বক্স আইসক্রিম নিয়ে আসলাম, তিশা সেটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। তারপর আবার আরও একবার নিয়ে আসলাম। এখন কিনা তুমি বলছো তোমার খাওয়ার মুড চলে গেছে। এখন আবার নিচে গিয়ে সেটা আমাকে ফ্রিজে রেখে আসতে হবে। শোনো, তোমার যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি নিজেই সেটা করতে পারো, আর না হলে আমাকে এসব কথা বলে আর কোনো লাভ হবে না। আমার এখন ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম নেব। এই বলে রাগে বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ল। আর তখনই নদী তার বুকের উপর এসে বলতে লাগলো। ওই হারামজাদা, কি বললি তুই? আমি তোর বউ লাগি? তুই আমার কথা মেনে চলবি না কার কথা মেনে চলবি? আমার কথা তোকে 100 বার মেনে চলতে হবে। যা, এখন গিয়ে আইসক্রিমের বক্সটা ফ্রিজে রেখে আয়, তা না হলে একদম চুম্মা মেরে নিঃশ্বাস বন্ধ করে দেব। আর তখনই নদী তার বুকের উপর উঠে বসে বলতে লাগলো। এই বলে সে যে আয়নের ঠোঁটের দিকে বাড়িয়ে দিবে, তখনই আয়ন তাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। কারণ আয়ন খুব ভালো করে জানে নদী যদি তার ঠোঁটের উপর চড়ে বসে তাহলে আর রক্ষে নেই, ঠোঁট দুটোর একদম বেহাল দশা করে ছেড়ে দিবে। আর এদিকে একটু পরে রিসেপশনের অনুষ্ঠান শুরু হবে।
তখন আর মানুষের সামনে যার মতো অবস্থা থাকবে না। এমনিতেই গতকাল রাতে যা করেছে তাই অনেক হয়ে গেছে। অ্যান্ড আইসক্রিমের বক্সটা নিয়ে আবারও উঠে চলে আসে, আর তখনই তার আম্মু তাকে দেখে বলতে থাকে, কি রে, কি হলো? তুই আবার আইসক্রিমের বক্স নিয়ে এখানে কেন এসেছিস? পুরা কপাল আমার, অভাগা যেদিকে যায় সেদিকেই সমুদ্র শুকিয়ে যায়। একটা কথা আছে জানো না, আমার কাছেও ঠিক সেরকম তাই হচ্ছে। দেখ বাবা, এভাবে বলিস না। নদীর মতো শিক্ষিত, সুন্দরী, স্মার্ট, চাকরিজীবী একটা মেয়ে তোর বউ হয়ে এসেছে। এটা তোর ভাগ্যের ব্যাপার। আমরা তো হ্যারিকিন দিয়ে খুঁজলো তোর জন্য এরকম একটা বউ পেতাম না। হ্যাঁ, আমিও মনে মনে সেটাই ভাবছি। এটা শুধু আমার ভাগ্যের ব্যাপার না, আমার 14 পুরুষের ভাগ্যের ব্যাপার। এ বলে আয়ন তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আইসক্রিম বক্সটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে সোজা সেখান থেকে বের হয়ে চলে গেল। রুমে এসে দেখতে পাই নদী বেলকনিতে দাঁড়িয়ে আছে। তাই সে আলমারি থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সেটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল, আর তারপর সেখান থেকে সোজা ছাদে চলে আসলো। ছাদের এক পাশে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আল্লাহ, আমি জানি না পুনর্জন্ম বলতে কিছু আছে কিনা, তবে আমার মনে হয় আমি আগের জন্মে আমি অনেক বেশি পাপ করে ফেলেছিলাম, আর যার ফল আমাকে এখনও ভোগ করতে হচ্ছে। আল্লাহ, তুমি তো অসীম দয়াবান, আমাকে এসব অত্যাচার থেকে মুক্তি দাও। আমি এসব অত্যাচার আর সহ্য করতে পারছি না, আমি একটু মুক্তি চাই। তখনই পিছন থেকে কেউ একজন বলতে লাগলো, তোমার মুক্তি আমার হাতে মাই ডিয়ার ভাইয়া। এই যে তুমি সিগারেট খাচ্ছ, আর সেটার ভিডিও ফুটেজ আমি আমার মোবাইলে নিয়ে নিয়েছি। এখন সেটা তোমার বউয়ের কাছে তুলে দেব, আর তারপর কি হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। গলার আওয়াজ শুনে পিছন ফিরে তাকাই আয়ান, আর তখনই দেখতে পাই সেখানে তিশা দাঁড়িয়ে আছে আর এই কথাটা বলছে। তখনই আয়ান তিশাকে বলতে থাকে, আরে এসব তুই কি করছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এক্ষুনি ভিডিও ফুটেজটা ডিলিট কর। এত সহজ নাকি? এতদিন তুমি আমাকে জ্বালিয়েছো, আর এখন আমি তোমাকে জ্বালানোর রাস্তা পেয়ে গেছি। তাই এখন থেকে তুমি বুঝতে পারবে আমি কি জিনিস। দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুই এক্ষুনি এই ভিডিও ফুটেজ ডিলিট কর, তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তোকে আমি বলে দিলাম। তুমি আমার কিছুই করতে পারবে না, যা করার আমিই করব। আর এটা তুমি এখন থেকেই ভালো বুঝতে পারবে। আচ্ছা, তুই কি চাইছিস সেটা আমাকে বল। তুমি এখন থেকে প্রতিদিন আমাকে 200 টাকা করে হাত খরচ দেবে। তুই পাগল নাকি মাথা খারাপ? যেখানে বাবা আমাকে 200 টাকা হাত খরচ দেয় না, আর সেখানে আমি তোকে কোথা থেকে 200 টাকা হাত খরচ দিব? তোমাকে বাবা কত টাকা দেয় আর কত টাকা দেয় না সেসব কিছু আমি জানি না, আর জানার কোনো প্রয়োজনও নেই। তবে আমি তোমাকে যেটা বলছি সেটাই তোমাকে করতে হবে, তা না হলে কিন্তু এই ভিডিও ফুটেজ তোমার বউয়ের হাতে চলে যাবে। লক্ষ্মী বোন আমার, এমন কিছু করিস না। আমি না তোর ভাই লাগি, আমার প্রতি তোর কি একটু মায়া দয়া নেই নাকি? কেন করছিস তুই আমার সঙ্গে এরকম? আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভাই বলে কথা। আমি তোমার জন্য এইটুকু স্যাক্রিফাইস করতেই পারি। যাও, আমি তোমাকে সহজ করে দিলাম। তুমি প্রতিদিন আসার সময় আমার জন্য একটা করে ক্যাডবেরি নিয়ে আসবে। দেখ বাবা, আমাকে প্রতিদিন 200 টাকা করে হাত খরচ দেয়, আর সেখানে তোর জন্য একটা ডেইরি মিল্ক আনতে গেলে আমার চলে যাবে 120 টাকা, আর তারপর থাকবে মাত্র 80 টাকা। আমার ভার্সিটিতে যাওয়া আসার ইচ্ছা করা হলো 50 টাকা, আর তারপর বাকি থাকবে 30 টাকা। তাহলে আমি 30 টাকা দিয়ে কি করব বলতে পারিস? সেই সব কিছু আমি জানি না, আর জানার কোনো প্রয়োজনও নেই। আমি তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। আর তুমি যদি আমার প্রস্তাব মেনে নিতে না পারো, আমার প্রস্তাব মেনে নিতে তোমার কোনো সমস্যা হয়, তাহলে আমি সোজা এই ভিডিও ফুটেজ তোমার বউয়ের হাতে তুলে দেব, আর তারপর যা হয় সেটা তুমি সামলে নিও। তখনই বেশ কিছুক্ষণ চুপ করে রইল আয়ান, আর তারপরে সে তিশাকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোর প্রস্তাবে রাজি। তবে দয়া করে এটা আমার বউয়ের হাতে তুলে দিস না, তাহলে আমার সঙ্গে কি হবে সেটা তো তুই খুব ভালো করেই জানিস। বোন হয়ে ভাইয়ের এত বড় ক্ষতি তুই করিস না। আচ্ছা ঠিক আছে, আমি আমার কথা রাখবো, আর তুমি তোমার কথা রেখো। আমি স্বার্থপর হলেও বেঈমান নই। বলতেই পিছন থেকে তিশার বান্ধবী বলতে থাকে,
কিরে বান্ধবী, তুই এইখানে? আর ওইদিকে সারা বাড়ি তোকে খুঁজে বেড়ালাম। আমাদেরকে দাওয়াত দিয়ে তুই লাপাত্তা হয়ে গেছিস। আরে কি বলিস না বান্ধবী, আজ আমার ভাইয়ের বিয়ে। আজ আমি লাপাত্তা হয়ে গেলে চলবে নাকি? আমার কত দায়িত্ব আছে জানিস না। চল এখন নিচে, তোদের সঙ্গে অনেক গল্প করার আছে। ভাইয়া আমি চলে গেলাম, তোকে যেটা বলেছি সেটা মাথায় রাখিস, আর যেন অন্যথা না হয়। এই কথা বলতে তিশা তার বান্ধবীদের নিচে নিয়ে গেল। এদিকে অ্যান নিজের কপালে নিজেই চাপড়াতে লাগলো। কেন যে এই রকম একটা ফ্যামিলিতে জন্ম নিতে গিয়েছিল সেটাই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ একা একা ছাদে বসে থেকে আর তারপরে রুমে আসে। রুমে এসে দেখতে পাই নদীর মেকআপ করা শুরু হয়ে গেছে। মুখে একটার পর একটা প্রলেপ দিয়ে চলেছে। এটা দেখে অ্যান বলতে লাগলো, আচ্ছা তুমি কি করছো এখানে বলো তো শুনি। কেন দেখতে পাচ্ছ না আমি মেকআপ করছি? আজ আমার রিসেপশন বলে কথা। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ইটের দেয়ালে সিমেন্টের প্লাস্টার করছো। যেভাবে একটার পর একটা আটা ময়দা মুখে মেখে চলেছ, তোমাকে তো চেনাই যাবে না। তখনই নদী একটু রেগে গিয়ে বলতে থাকে, দেখো, একদম মেজাজ খারাপ করবি না বলে দিলাম। আমরা মেয়ে মানুষ, সাজগোজ করা আমাদের নেশা। তাছাড়া আমি কি এমন করলাম? এই তো একটু মেকআপ করেছি, এখানে খারাপের কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। খারাপ কিছু আছে সেটা তোমাকে কখন বললাম? আমি তো শুধু তোমাকে এটা বললাম যে তুমি যেভাবে মেকআপ করছো মনে হচ্ছে সিমেন্টের প্রলেপ দেওয়া আছে ইটের দেয়ালে। দেখো, মেজাজ খারাপ করো না বলে দিলাম। মেহমানরা সব আসতে শুরু করে দিয়েছে। রেডি হয়ে নাও, আমাদেরকে নিচে যেতে হবে। তুমি রেডি হও, আমার রেডি হতে সময় লাগবে না। এই তো বড়জোর 5 মিনিট লাগবে। আমাদের তো আর আটা ময়দা লাগাতে হয় না। এই বলে অ্যান মোবাইলটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। আর এদিকে নদী তখন কোনো কথা না বলে নিজের মতো করে সাজগোজ করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পর নদীর সাজগোজ শেষ হলো। এদিকে অ্যান তখনও মোবাইলে ফেসবুকে স্ক্রল করছে বেলকনিতে বসে বসে। এটা দেখতে পেয়ে নদী বলতে লাগলো, এই কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে আছো কেন? তোমাকে আমি সেই কখন বললাম রেডি হওয়ার জন্য। এইদিকে বাড়িতে মেহমান সবাই চলে এসেছে, আর তুমি এখনো রেডি হওনি। আমি তো বললাম আমার রেডি হতে এত সময় লাগবে না, বড়জোর 5 মিনিট। বলে আইন রুমে আসলো আর আলমারি থেকে একটা পাঞ্জাবি পায়জামা বের করে গায়ে দিল। চুলটা কোনোরকম একটু সেট করে হাতে একটা ঘড়ি পরলো আর তারপরই নদীকে বলতে লাগলো, আই অ্যাম রেডি, চলো নিচে যাওয়া যাক। শুনে নদী কিছুটা অবাক হয়ে, এত তাড়াতাড়ি একজন মানুষের রেডি হতে পারে এটা নদীর জানা ছিল না। তাই সে আইনকে বলতে লাগলো, তুমি মানুষ নাকি রোবট? এত তাড়াতাড়ি কেউ রেডি হতে পারে? আমি হতে পারি, কারণ আর কারোর মতো আমার এত মাথা লাগাতে হয় না। আমি ন্যাচারাল সুন্দর, বুঝতে পেরেছো? সেটা আর বলতে নাকি, তুমি সেই ছোটবেলা থেকেই অনেক কিউট। তাই তো ছোটবেলা থেকেই তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। এই বলে নদী আয়নের গাল ধরে একটু টেনে আর তারপর বলতে থাকে, এই যে শোনো, তোমাকে একটু সতর্ক করে দিয়েছি। আজ বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু অনেক মেয়ে মানুষ আসবে। তুমি কিন্তু কারোর দিকে তাকাবে না, তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। এটা শুনে রেগে যায় আয়ন আর তারপরে সে নদীকে বলতে থাকে, তোমার কি মনে হয় আমার চরিত্রে সমস্যা আছে? আরে বাবা, সেটা তোমাকে আমি কখন বললাম? তুমি দেখতে মাশাল্লাহ যথেষ্ট হ্যান্ডসাম। তোমাকে দেখলে যে কোনো মেয়েই প্রেমের প্রস্তাব দিতে পারে। তাই আগে থেকেই তোমাকে সতর্ক করে রাখলাম। তোমার ঘরে কিন্তু একটা বউ আছে, এটা কখনো ভুলে যাবে না। এই বলে নদী আয়নের হাত ধরে রুম থেকে বের হয় আর সিঁড়ি দিয়ে নামছিল। তখনই দেখতে পাই নদীদের বাড়ি থেকে মেহমানরা সবাই চলে এসেছে। নদী আর আয়ন উপরে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামছে। এটা দেখে নদীর বাবা বলে ওঠেন, মাশাল্লাহ, আমার মেয়ের পছন্দ তো খারাপ নয়, দুজনকে খুব ভালো মানিয়েছে। আল্লাহ তাদের দুজনকে দীর্ঘদিন হাত দিক আর খুব ভালো রাখুক। এটা শুনে আয়ন ফিসফিস করে বলতে থাকে, এত দীর্ঘ হায়াত কামনা করার কি আছে? জুটিয়েছে তো দজ্জাল একটা মেয়ে। এর হাত থেকে যত তাড়াতাড়ি আমি মুক্তি পেতে পারি ততটাই মঙ্গল। কথাটাই একটু শুনে ফেলে নদী আর তখনই সে আয়নকে বলতে থাকে, এই তুমি বিড়বিড় করে কি বলছো? একটু স্পষ্ট করে বলো তো, আমি শুনি। কই না তো, আমি কিছু বলিনি। আমি তো শুধু এটাই বলছিলাম যে তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। শিক্ষিত সুন্দরী স্মার্ট এমন বউ পেতে হলে 7 জনমের ভাগ্য লাগে, তাও আবার সিনিয়র। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমিও মনে মনে সেরকমটাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন চলো স্টেজে যাওয়া যাক। এই বলে আয়ন নদীকে নিয়ে স্টেজে এসে বসলো। আর এদিকে একে একে সব মেহমানরা আসতে লাগলো আর তাদের হাতে গিফট
তুলে দিতে লাগলো। নদী তো প্রচণ্ড খুশি গিফট পেয়ে। আসলে মেয়েরা গিফট পেতে খুব ভালোবাসে। অপরদিকে আয়ন মুখ গোমরা করে বসে আছে, তার মুখে কোনো হাসি নেই। এদিকে তখনই তার বাবার অ্যাসিস্ট্যান্ট রিতা গিফট হাতে নিয়ে স্টেজে ওঠে আর সেটা নদীর হাতে তুলে দেয়। আয়নকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে রিতা বলতে থাকে, কি ব্যাপার ছোট স্যার, আপনার বউ এরকম গোমরা কেন? এত সুন্দরী একটা বউ পেয়েছেন, চাকরিজীবী, তার উপর আবার আপনার সিনিয়র। আপনার তো অনেক খুশি থাকার কথা, কিন্তু এভাবে মুখ গোমরা করে বসে থাকার কারণটা কি? রিতার এরকম খোঁচা মারা কথা শুনে আয়ন কিছুটা রেগে গেল আর বলতে লাগলো, এই যে মিস, আপনি এখানে বিয়ের দাওয়াত খেতে এসেছেন, সো খাওয়া দাওয়া করে চুপচাপ এখান থেকে চলে যান। আমার সঙ্গে কোনো কথা বলতে আসবেন না। তাছাড়া আমার সঙ্গে আপনার কোনো কথা থাকতে পারে না। আপনি আমার বাবার অ্যাসিস্ট্যান্ট, সেই পর্যন্তই আপনার সঙ্গে সম্পর্ক বিদ্যমান। আপনার সঙ্গে আমার পারিবারিক কোনো সম্পর্ক নেই, তাই আমার সঙ্গে আপনার কোনো কথা থাকতে পারে না। আরে মিস্টার, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? নতুন বউয়ের সামনে এভাবে রাগারাগি করতে হয় না। আপনার বউটা কি সুন্দর, দেখতেই তো চোখ জুড়িয়ে যায়। হ্যাঁ, আমি জানি আমার বউ কতটা সুন্দরী, ময়দা সুন্দরী, বুঝতে পেরেছেন? এখন দয়া করে এখান থেকে বিদায় হন। আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, আপনার সঙ্গে তো একদমই নয়। রিতা তখন আয়নের সঙ্গে আর কোনো কথা না বলে সে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর ঠিক ওই মুহূর্তেই নদী আয়নকে বলতে লাগলো, এটা কোন ধরনের ব্যবহার? আমি তো সেটাই বুঝতে পারলাম না। তুমি এই মেয়েটার সঙ্গে এত বাজে আচরণ কেন করেছো? দেখো, তুমি এটা খুব ভালো করেই জানো যে মেয়ে মানুষের সঙ্গে এত কথা বলতে আমার একদম ভালো লাগে না। আর গায়ে পড়া মেয়ে মানুষ আমার একদমই পছন্দ নয়। ওই মেয়েটা আমার সঙ্গে কিভাবে গায়ে পড়ে কথা বলতে চায়, তাই আমি ওর সঙ্গে এরকম করেছি। তাছাড়া এখানে আমার কি দোষ? তুমি তো নিজেই বলেছো আমি যেন মেয়ে মানুষের সঙ্গে এত আগলা পিরিত না দেখাই। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু সে তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট। তার সঙ্গে এরকম আচরণ করা কিন্তু একদম ঠিক হয়নি। তার একটা খামখেয়ালির জন্য কিন্তু তোমাদের কোটি টাকার লোকসান হয়ে যেতে পারে। এটা তোমার মাথায় রাখা উচিত ছিল। যা ইচ্ছে তাই হোক, তাতে আমার কিছুই যায় আসে না। আর বাবার ব্যবসা, এটা তো আমার নিজের সম্পত্তি নয় যে আমাকে সব কিছু দেখতে হবে। মানে তোমার কি মাথা খারাপ নাকি? তোমার বাবার সম্পত্তি মানে তো তোমারই। আপাতত এই প্রসঙ্গটা বাদ দেওয়া যায় না। এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, এখানে এসব কথা না বলাই ভালো। তখন নদী আর এ ব্যাপারে কোনো কথা না বলে এদিকে দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান শেষ হলো। নদীদের বাড়ি থেকে আসা সমস্ত মেহমান বিদায় নিতে শুরু করেছিল। তখন নদীর পাপা নদী আর আয়নের সঙ্গে দেখা করতে আসে। তিনি আয়নের হাত ধরে বলতে থাকেন, দেখো আয়ান, আমি খুব ভালো করে জানি এই বিয়েতে তোমার কোনো সম্মতি ছিল না। আমরা জোর করেই তোমার সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিয়েছি, কিন্তু কি করব বলো, আমার মেয়েটা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। সে তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তাই তো আমরা সবাই মিলে বাধ্য হয়ে জোর করে তোমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলাম। দেখো, আমার মজা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়ে এখন আর কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। তোমরা তো আমার কপালটাকে একদম ফাটা কপাল বানিয়ে দিয়েছো। এখন আর এসব নিয়ে কথা বলো না, আমার ভালো লাগে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর এইসব নিয়ে কোনো কথা বাড়াবো না। তবে একটা কথা বলি, আমার মেয়েটা কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তুমি আমার মেয়েটাকে অবহেলা করো না। তোমার ভালোবাসার জন্য মান ইজ্জত কোনো কিছুর দোয়া কামনা করি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা কত চেষ্টা করেছি তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাকে কোনোভাবেই রাজি করাতে পারিনি, কারণ তার মনে শুধু তোমারই ভালোবাসা। সেই ছোটোবেলা থেকে তোমাকে ভালোবাসা এসেছে। দোয়া করি তোমরা দুজনে খুব ভালো থেকো আর নিজেদের মধ্যে কখনো ঝামেলা করো না। এই বলে নদীর বাবা তাদের দুজনের দেখে বিদায় নিয়ে চলে গেল। আর তারপরেই আয়ন আর নদী দুজনের রুমে চলে আসে। নদীর রুমে এসে কাপড় চোপড় চেঞ্জ না করে বিছানায় শুয়ে পড়ে, একদম ঘুমে ঢলে যায়। অপরদিকে আয়নেরও খুব বেশি ক্লান্ত লাগছিল, কিন্তু সে বিছানায় না শুয়ে কাপড় চেঞ্জ করে সাদেকি বসে রইল। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। তার কোনো কিছুই ভালো লাগছে না। এসব কোলাহল থেকে সে একটু মুক্তি পেতে চায়। সারা বাড়িতে তখনও মেহমান হইহুল্লোড়, চিৎকার চেঁচামেচি। পালে এখান থেকে পালিয়ে কোথাও চলে যেত, কিন্তু সেটার তো উপায় নেই। তাই কানে হেডফোন দিয়ে গান শুনছিল আর আকাশে তারা গুনছিল। কখন যে রাত 11টা বেজে গেল সেটা তার একদমই খেয়াল নেই। তখনই হঠাৎ কেউ একজন ছাদে পিছন থেকে বলতে লাগলো, কি ব্যাপার? রাত 11টা বাজে, তুমি এখনো এখানে বসে বসে কি করছো?
আয়ন কিছুটা চমকে গেল আর তখনই পিছন ফিরে তাকিয়ে দেখল নদী তার পিছনে দাঁড়িয়ে আছে। সে উঠে দাঁড়ালো আর নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, কি করব? এই তো ভালো লাগছিল না, আকাশ দেখছিলাম আর গান শুনছিলাম। তাই বলে এত রাত পর্যন্ত একা একা বসে বসে, তাছাড়া এত রাত হয়ে গেছে, তুমি আমাকে একবার ডাকোনি কেন? আমি রুমে গিয়ে দেখতে পেলাম তুমি ঘুমিয়ে গেছো, আর ঘুমন্ত মানুষকে বিরক্ত করাটা তো ঠিক নয়, সেজন্য আর তোমাকে ডেকে ঘুম ভাঙালাম না। বাই দ্য ওয়ে, রাতের খাবার খেয়েছো? আরে আমি তো ঘুম থেকে উঠলাম মাত্র, হাত মুখ ধুয়ে তোমাকে খুঁজতে লাগলাম, সারা বাড়িতে কোথাও খুঁজে পেলাম না, তাই মনে মনে ভাবলাম তুমি হয়তো ছাদে আছো, তাই তো তোমাকে খুঁজতে খুঁজতে এ পর্যন্ত চলে এলাম। চলো বাসায়। এই বলে নদী আয়নের হাত টানতে টানতে বাড়ির ভিতর নিয়ে আসলো আর তারপর সেখান থেকে সোজা খাবার টেবিলে। নদী খাবার টেবিলে এসে দেখে খাবার টেবিলে কোনো খাবার নেই। এটা দেখে সে কিচেনের দিকে পা বাড়ালো আর তখনই আয়ন বলতে লাগলো, ওদিকে গিয়ে কোনো লাভ নেই, কারণ রাত 10টার পরেই বাড়িতে রাতের খাবার পাওয়া যায় না। এখন যদি খাবার খেতে হয় তাহলে সেটা নিজেকে বানিয়ে তারপর খেতে হবে, কারণ রাত 10টার পরেই যত বাসি খাবার থাকে সব ফেলে দেওয়া হয়, কারণ এই বাড়িতে কেউ বাসি খাবার খায় না। মানে এখন খাবার খেতে হলে রান্না করে তারপর খেতে হবে? এটা আবার কেমন ধরনের নিয়ম? আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝতে না পারলেও কিছু করার নেই, কিন্তু এই বাড়িতে এটাই নিয়ম আর বহু বছর ধরে এটাই চলে আসছে, তাই এখানে এটা শুনে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তাহলে আর কি করার, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। পেটে প্রচন্ড ক্ষুধা পেয়েছে। নুডলস আছে? সেটা আমি কি করে বলবো? বললাম তো আমি রান্নাবান্না কখনোই করি না, তুমি রান্নাঘরে গিয়ে খুঁজে দেখতে পারো। নদী তখন আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেল, কারণ তার পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এদিকে বাড়ির সবাই নিজেদের রুমে চলে গেছে আর অলরেডি মনে হয় ঘুমিয়ে গেছে। অনেক খুঁজে খুঁজে নুডলস তো পেল না, অল্প কিছু পাস্তা পেল আর সেগুলোই রান্না করার প্রস্তুতি নিল। প্রায় আধা ঘন্টা লাগলো পাস্তা রেডি করতে, আর তারপরই সেটা রেডি করিয়ে সাজিয়ে নিয়ে খাবার টেবিলে চলে আসলো। আর টেবিলে এসে দেখে অ্যান্ড টেবিলের পর মাথা রেখেই ঘুমিয়ে গেছে। তখনই নদীর মেজাজ চটে গেল আর সে বলতে লাগলো, ওই হারামজাদা, আমি এত কষ্ট করে রান্না করে নিয়ে আসলাম, আর তো এখন তুই টেবিলের উপর শুয়ে ঘুমাচ্ছিস? নদীর এমন চিৎকার শুনে আয়নের ঘুম মহারাজা কোথায় যেন চলে গেল। আয়ন চোখ কষলে কষলে উঠে বসলো আর বলতে লাগলো, 1 ঘন্টা লাগে তোমার এইটুকু পাস্তা রান্না করে নিয়ে আসতে? আমি তো মনে মনে ভেবেছিলাম আজ তুমি আসতে পারবে না, তাই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাও তাড়াতাড়ি চোখে পানি দিয়ে আসো, আমার পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, তা না হলে কিন্তু সম্পূর্ণ খাবারটা আমি একাই খেয়ে নিব। আয়ন তখন আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে বেসিনে গিয়ে চোখে মুখে পানি দিল, তারপরে খাবার টেবিলে এসে বসলো। এদিকে তখনই অর্ধেক খাবার খেয়ে নিয়েছে। এটা দেখে আয়ন বলতে লাগলো, আরে তুমি মানুষ নাকি অন্য কিছু, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমাকে বললে চোখে পানি দিয়ে আসতে, আর 2 মিনিট হলো না তুমি অর্ধেক খাবার খেয়ে নিয়েছো। তোকে আমি বললাম না আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাবার খেতে হবে, তাই তো আমি খাবারটা খেয়ে নিয়েছি। যাই হোক, এখানে অর্ধেকটা রয়ে গেছে, তুই এটা খেয়ে নে, তারপর না হয় সকালবেলা নাস্তা করিস। এখন রান্নাঘরে এইটুকু পাস্তাই ছিল, বেশি থাকলে আমি বেশি রান্না করতাম। এই বলে নদী খাবারের প্লেটটা আয়নের দিকে বাড়িয়ে দিল। আর এদিকে আয়ন তখনও কোনো কথা না বলে খাবারটা খেয়ে নিল, কারণ তারও পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া শেষ হলে দুজন রুমে চলে গেল। আর এদিকে আয়ন মাত্রই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এটা দেখে নদী প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়, কারণ নদী রুমে এসে ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। আর ফ্রেশ হয়ে এসেই দেখে আয়ন ঘুমের রাজ্যে রাজত্ব করতে চলে গেছে। তখনই নদী ড্রেসিং টেবিলে উপরে থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে পুরো 1 গ্লাস পানি আয়নের মুখের ওপর ঢেলে দিল। আয়ন লাফ দিয়ে পিছন থেকে উঠে বসলো আর বলতে লাগলো, আরে আরে, এটা তুমি কি করলে? বিছানাটা ভিজিয়ে দিলে, এখন ঘুমাবো কোথায়? কেন, তোর কি বিছানায় ঘুমানোর কথা ছিল নাকি? তোকে আমি বলেছি না তুই আমার স্বামী, এখন থেকে প্রতিদিন তুই আমার বুকে মাথা রেখে ঘুমাবি, বিছানায় তোর কোনো জায়গা হবে না। আরে তুমি পাগল নাকি? তোমার বুকে আমি কিভাবে ঘুমাবো? তোমার বুকে ওই যে উঁচু উঁচু 2টা আছে, ওইগুলোর জন্য তো আমি ঠিক মতোই শুতেই পারি না, মাথাটাই রাখতে পারি না, তাহলে ঘুমাবো কিভাবে? দেখ, একদম বাজে কথা বলবি না। ওই দুটো তো তোকে খাওয়ানোর জন্যই রেখেছি, তাছাড়া আমার ওই দুটো এতটাও বড় হয়ে যায়নি, নিজেই ঘুমাতে পারবি না, আমি তো তোর জন্যই রেখে দিয়েছি। হায় আল্লাহ, এসব তুমি কি বলছো? তোমার কি একটু লজ্জা করে না? ওই হারামজাদা, আমার লজ্জা করবে কেন? আমি কি পাশের বাড়ির বেটাকে এইসব কথা বলছি নাকি? আমি তো আমার জামাইকে এইসব কথা বলছি।
আর আমি তো আমার জামাইয়ের জন্যই এই দুটোকে এত যত্ন করে রেখেছি। প্রেম পর্যন্ত করিনি বয়ফ্রেন্ড স্পর্শ করবে বলে। সেটা না হয় ভালো করেছো, কিন্তু তাই বলে আমি ওসব করতে পারবো না, আর তোমার ওখানে আমি ঘুমাতে পারবো না। দেখ, মেজাজ খারাপ করিস না বলে দিলাম। আমি যেটা বলেছি সেটা তোকে করতে হবে। এছাড়া তোর হাতে অন্য কোনো উপায় খোলা নেই। প্লিজ আপু, এমন করো না। কথাটা শুনতে নদীর মেজাজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল আর সে বলতে লাগলো। একদম থাপ্পড় দিয়ে তোর 36টা দাঁত ফেলে দিব। আমি তোর আপু লাগি? বললাম না আমি তোর বউ লাগি। আমাকে বউ বলে ডাকবি, নয়তো নাম ধরে ডাকবি। আচ্ছা, তুমি এমন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার দাঁত সবার মাত্র 28, এখনো 32 হয়নি, আর তুমি কিনা বলছো 36টা ফেলে দিবে। বাকি 4টা দাঁত কোথা থেকে আসবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাকি 4টা আমি বানিয়ে দেব, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এখন চল আগে তোর সঙ্গে একটু T20 খেলবো, আর তারপর তোকে জড়িয়ে ধরে একটু ঘুমাবো। আর তোকে একটা কথা ভালোভাবে মনে করিয়ে দিচ্ছি, আজ কিন্তু একদম আমার ঘুম নিয়ে ডিস্টার্ব করবি না। আজ যদি সকালবেলা আমার ঘুম ভাঙিয়ে দিস তাহলে কিন্তু তোর কপালে খারাপ হবে, এটা তোকে আমি বলে দিলাম। T20 খেলবে মানে? কাল তুমি যেটা আমার সঙ্গে করেছো ওটাই অনেক, হাজারো সব কিছু হবে না। আজ আমার পছন্দ ঘুম পেয়েছে। বললেই হলো? তুই বলবি আর আমি তোকে ছেড়ে দিব? এটা তুই ভাবলি কি করে? তুই আমার জামাই লাগোস, আর আমি তোর জন্য দীর্ঘ 21 বছর অপেক্ষা করেছি তোর একটু ভালোবাসা আদর পাওয়ার জন্য। আর এখন তোকে কাছে পেয়ে আমি সেই সব কিছু ছিনিয়ে নেব? না, এটা তুই ভাবিস কি করে? আরে বললাম তো, আমার শরীরটা ক্লান্ত লাগছে। এসব কিছু আজ হবে না, আমি পারবো না কিছু করতে। আচ্ছা ঠিক আছে, তোকে কোনো কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করে নেব। তুই চুপচাপ শুয়ে থাক, আমাকে আমার মতো আমার কাজ করতে দে, কারণ বহু সাধনার পরে তোকে পেয়েছি। আর যদি তোর থেকে ভালোবাসা নিতে না পারি তাহলে এত কষ্ট পেয়ে কী লাভ হলো? কাল রাতে তো একবার করেছো, আমার ওটাকে একদম শেষ করে দিয়েছো। প্লিজ ওটাকে একটু আজ শান্তিতে থাকতে দাও। তোর ওটাকে শান্তিতে থাকতে দিলে যে আমার ওটা শান্তি পাবে না, তখন কি হবে? আর আমার মনটাও ভালো হবে না। তাই আগে নিজের চিন্তা করতে হবে। আমি আগে আমাকে ভালো রাখবো, আর তারপরে তোর চিন্তা করব। প্লিজ এমন করো না আমার সঙ্গে। কিন্তু কে শুনে কার কথা নদী আয়নকে ধাক্কা দিয়ে পিছনের উপর ফেলে দিল আর তারপরে ধপাস করে তার বুকে শুয়ে পড়ল। আয়নের কানে নদীর হাতটা নিয়ে আস্তে আস্তে সেটা গলার দিকে নামিয়ে নিতে লাগলো আর বলতে লাগলো। কি আছে তোর মাঝে? আমি তো সেটাই বুঝি না। তুই কেন আমাকে এইভাবে চুম্বকের মতো আকর্ষণ করিস? তোর থেকে নিজেকে দূরে রাখতে চাইলেও নিজেকে দূরে রাখতে পারি না। আমার মাঝে কিছুই নেই, আমি তোমাকে একটু আকর্ষণ করিনি। তুমি নিজেই আমার কাছে চলে আসো আর আমার কাছে থাকতে চাও। চাইবই ততই। এমনই তো একটা জিনিস যাকে আদর করে বুকে আগলে রাখতে হয়, তা না হলে যদি তুই আবার হারিয়ে যাস। বলে নদী আয়নের 2 ঠোঁটে হাত রাখলো আর আস্তে আস্তে করে একটু নাড়ে দিয়ে বলতে লাগলো। উফ, তোর ঠোঁট দুটো রে ইচ্ছা করে একদম কামড়ে খেয়ে ফেলি। এই না, একদম না। তুমি কাল আমার এই 2 ঠোঁটের উপর অনেক অত্যাচার করেছো, আজ আর কোনো অত্যাচার করবে না। আবার ঠোঁট দুটো একদম ফুলে গেছে। সারাদিন কত কষ্ট করে ঠোঁটগুলো কামড় দিয়ে ধরে রেখেছি, কাউকে কোনো কিছু বুঝতে দেইনি, কিন্তু আজ এরকম করবে না। আরে আমার বোকা জামাইয়ের কথা শোনা, তুই নিজেকে কি ভেবেছিস? তুই এসব ফালতু কথা বলবি আর আমি তোকে ছেড়ে দেব? এটা তুই ভাবলি কি করে? প্লিজ, আমি তোমার 2টা পায়ে পড়ি রিকোয়েস্ট করে বলছি, আমার সঙ্গে এরকমটা করো না। আমি না তোমার ভাই লাগি? হারামজাদা, তুই আমার জামাই লাগোস, বুঝতে পেরেছিস? তোর সঙ্গে সোজা কথায় কাজ হবে না, আঙুল বাঁকাতে হবে। বলেই আয়নকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদী আয়নের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল আর তারপর ইচ্ছে মতো চুষতে লাগলো। এদিকে আয়ন নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না, কারণ নদী আয়নের হাত দুটো বিছানার সঙ্গে শক্ত করে চেপে ধরে রেখেছিল, যাতে আয়ন একটু নড়াচড়া করতে না পারে। প্রায় 10 মিনিট পর আয়নের ঠোঁট দুটো নিয়ে এভাবে খেলা করে আর তারপর ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আয়নের গলার নিচে মুখ ডুবিয়ে দেয় আর আবারও গলায় কিস করতে থাকে। আর সেই সঙ্গে এক হাতে আয়নের নাভিতে বেশ কিছুক্ষণ ঘষাঘষি করলো, তারপর হাত আস্তে আস্তে নিচের দিকে নিতে থাকে। এটা দেখে আয়ন নদীকে বলতে থাকে, এই প্লিজ ওদিকে যেও না, ওটা দাঁড়িয়ে যাবে। না দাঁড়ালে তোর সঙ্গে করব কি করে?
তোর সঙ্গে মজা নেব কিভাবে? প্লিজ আজ আমাকে ছেড়ে দাও, ভালো লাগছে না। কিন্তু কে শুনে কার কথা? নদী নিজের হাত আস্তে আস্তে আরও নিচের দিকে নিতে থাকে আর আয়নকে পুরোপুরিভাবে উত্তেজিত করে তোলে আর পরিশেষে আয়নকে নিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুব দেয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে তাদের এই ভালোবাসার আদান প্রদান পর্ব। এদিকে আয়ন একদম ক্লান্ত হয়ে গেছে, তাই নদীর কাছ থেকে ছাড়া পাওয়া মাত্রই সে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে আর এমনভাবে হাঁপাচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করে এসেছে। এটা দেখে নদী হাসতে হাসতে বলতে লাগলো, কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন? দেখে তো মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করে এরপরেই ফিরে এসেছিস। তুমি তো তার চাইতেও বড় কিছু আমার সঙ্গে করেছো। 2 ঘন্টা ধরে তুমি আমার আর আমার ওটার উপর অত্যাচার করেছো। এটা কোনো মানুষের কাজ হতে পারে নাকি? তো আমাকে কি তোর অন্য কিছু মনে হয় নাকি? আর হলে হোক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার কাছে আবার ভালোবাসা আর আমার ইচ্ছেই সবচাইতে আগে। এত বছর অপেক্ষার পর ভালোবাসাকে কাছে পেয়েছি, আর এখন ভালোবাসাকে উপভোগ করব না, সেটা হতে পারে নাকি? যাই হোক, চল ঘুমানো যাক। বলে নদী আয়নকে টান দিয়ে নিজের বুকের উপর নিয়ে আসে আর তখনই আয়ন বলতে লাগে, আরে এটা তুমি কি করছো? তোমাকে না বললাম আমি তোমার ওই 2টার উপর ঘুমাতে পারি না, আমি বালিশে ঘুমাবো। একদম চটকনা মেরে তো সব কটা দাঁত ফেলে দেব, বলে দিলাম। আমার কথার কোনো গুরুত্ব নেই, তাই না? আমি তখন তোকে বলেছি তোকে আমার বুকের উপরে ঘুমাতে হবে, তার মানে তোকে আমার বুকের উপরেই ঘুমাতে হবে, আর কোথাও তোর কোনো জায়গা হবে না। আপু থুকু আমার বউ, প্লিজ এমন করো না, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। আমি যদি শান্তিতে না থাকি তাহলে তোকে শান্তিতে থাকতে দেব? এটা তুই ভাবলি কি করে? আগে তুই আমাকে শান্তি দিবি আর তারপরে তুই নিজে শান্তিতে থাকবি। তোকে যদি আমার বুকে জড়িয়ে ধরে না রাখি তাহলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগবে। এটা তো আমি হতে দিতে পারি না। বলেই নদী আয়নকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আর ঘুমিয়ে পড়ে। কিন্তু আয়নের কোনোভাবেই ঘুম আসছিল না। নদীর নিঃশ্বাসের শব্দ আর সেই সঙ্গে সমান্তালে বুকের ওঠানামা। রাত প্রায় 3টার মতো বেজে গেল। সে তখনও সজাগ। তখনই নদীর ঘুম ভেঙে যায়। আয়নকে জাগ্রত দেখে নদী বলতে থাকে, ওরে বাবা, আমার জামাই তো দেখছি কত দায়িত্বশীল। আমি ঘুমাচ্ছি আর আমার জামাই আমাকে পাহারা দিচ্ছে, যেন কেউ নিয়ে না যায়। দেখো সেরকম কোনো বিষয় না, তোমাকে তো আমি বললাম তোমার বুকের উপর শুলে আমার কোনোভাবেই ঘুম আসবে না। একদিকে তোমার এই 2টার অত্যাচার, অন্যদিকে তোমার নিঃশ্বাসের শব্দ আমার কান আর শরীর দুটোই ঝালাপালা করে ফেলছে। এটা শুনে নদী আয়নকে বলতে লাগলো, একদম মেজাজ খারাপ করবে না বলে দিলাম। চুপচাপ ঘুমিয়ে পড়। তোকে জড়িয়ে না ধরলে আমার একটুও শান্তি লাগে না। এটা তোকে আর কতবার বলবো, বয়রা একটা। তোমার যা ভালো লাগে আমি তাই, কিন্তু তারপরও আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কিন্তু এসব কথা আর নদীর কান পর্যন্ত পৌঁছালো না। তার আগে সে ঘুমের দেশে হারিয়ে গেল। কিন্তু ঘুমের মধ্যেও নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আয়নকে জড়িয়ে ধরে আছে, এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। এদিকে ফজরের আজান দিবে এমন সময় আয়নের চোখটা লেগে গেল আর সে ঘুমিয়ে গেল। সকাল 11টা বাজে অলরেডি। আয়নামও তাদের দুজনকে বেশ অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু তাদের কোনো সারা শব্দ নেই। তাই আয়নের আম্মু বাধ্য হয়ে ডাকাডাকি বন্ধ করে নাস্তার টেবিলে গেলেন। আয়নের বাবা আজ অফিসে যায়নি, তাই একটু দেরি করে নাস্তার টেবিলে এসেছে। এদিকে তিনি আয়ন আর নদীকে দেখতে না পেয়ে নিজের স্ত্রীকে বলতে লাগলেন, কী ব্যাপার আয়ান কোথায়? কী ব্যাপার আয়ান কোথায়? আর বৌমা কোথায়? ওরা নাস্তা করতে আসেনি? না, ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। আমি কয়েকবার ডাকাডাকি করেছি, কিন্তু ওদের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমার মনে হয় ওরা এখন ঘুম থেকে উঠবে না। চলো আমরা দুজনে নাস্তা করে নিই। আরে সেটা বললে হয় নাকি? যদি এবার এই নতুন বউ তাকে রেখে নাস্তা করে নিলে এটা ভালো দেখাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসে বসে অপেক্ষা করতে থাকো ওরা কখন ঘুম থেকে উঠবে, তারপর তুমি ওদের নিয়ে নাস্তা করো। কিন্তু আমার তো বসে থাকলে চলবে না, আমার ওষুধ খেতে হবে। তাছাড়া আমার আরও অনেক কাজ পড়ে আছে, কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা করে ওষুধ খেয়ে নাও বৌমা। ঘুম থেকে উঠলে তারপর আমি নাস্তা করব। আমি এখন রুমে চলে যাচ্ছি, ওরা ঘুম থেকে উঠলে আমায় ডেকে দিও। এই বলে আয়নের বাবা নিজের রুমে গেলেন। আর এদিকে আয়নের আম্মু তখন 7 চিন্তা না করে নাস্তা করে নিল। নাস্তা করা শেষ হলে তারপর তিনি ওষুধ খেয়ে দুপুরে রান্নার আয়োজন করতে লাগলেন। আর এদিকে নদী আর আয়ন তখনও ঘুমাচ্ছে।
দুপুর হবে হবে এমন সময় আবারও আয়নের আম্মু গেল নদী আর আয়নকে ঘুম থেকে ডেকে তুলতে। দরজায় দাঁড়িয়ে তিনি বেশ কয়েকবার নক করলেন আর আয়নের নাম ধরে ডাকতে লাগলেন। এই আয়ান, আয়ান, কি হলো? বেলা তো দুপুর হয়ে যাচ্ছে, তোরা এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তোর বাবা সেই কখন থেকে অপেক্ষা করছে তোদেরকে সঙ্গে নিয়ে নাস্তা করবে বলে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে আয়। আরে আম্মু, তোমরা এখনও নাস্তা করনি কেন? আমি তো সেই কখন ঘুম থেকে উঠতে চাইছি, কিন্তু তোমার বৌমা আমাকে ঘুম থেকে উঠতে দিচ্ছে না। নদী বল নাস্তা করে নিতে, তারপর যতক্ষণ ইচ্ছা ঘুমাতে, তারপর আর কেউ ডাকাডাকি করবে না। তোর বাবা আজ অফিসে যায়নি, তোদের সঙ্গে সময় কাটাবে বলে। ঘুম থেকে উঠে চলে আয়। এই বলে আয়নের আম্মু সেখান থেকে চলে গেল। আর এদিকে আয়ন তখন নদীকে ডাকতে লাগলো। এই বউ, বউ, কি হলো? তুমি এখনও ঘুম থেকে উঠছো না কেন? বাবা সেই কখন থেকে অপেক্ষা করছে আমার যাওয়ার পর আমাদের সঙ্গে নিয়ে নাস্তা করবে। উফ, বাবাকে বলো না নাস্তা করে নিতে। আমি এখন নাস্তা করব না। আমার জামাইকে ছেড়ে বিছানা থেকে উঠতে আমার মন চাইছে না। আরে তোমার কি মাথা খারাপ নাকি? তোমার জামাইকে তোমাকে ফেলে অন্য মেয়ে নিয়ে পালিয়ে যাবে নাকি? কি বললি তুই? তুই আমাকে ফেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে যাবি? তোর ওটা কেটে একদম হাতে ধরিয়ে দিব। তুই চিনিস আমাকে? আরে আমি তো এমনি তোমাকে মজা করে বললাম। যাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসো। এই বলে আয়ন নদীকে জোর করে ঘুম থেকে তুলে দিল। আর তারপর দুজনে একসঙ্গে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল। তখন প্রায় দুপুর 1টা বাজে। আয়নের আম্মু তখন নদীকে বলতে লাগলো। তোমার শ্বশুরমশাই সেই কখন থেকে নাস্তার টেবিলে এসেছে, কিন্তু তোমরা আসনি বলে নাস্তা না করে নিজের রুমে চলে গেছে। যাও তোমার শ্বশুরমশাইকে ডেকে নিয়ে আসো। আরে আম্মু, আব্বুকে নাস্তা করে নিতে বললেই তো হতো। দুপুর হয়ে গেছে, বুড়ো মানুষ এতক্ষণ অপেক্ষা করার কি প্রয়োজন ছিল? সেটা তো আর আমি বলতে পারবো না। শ্বশুরমশাই বসে আছে পুত্রবধূকে নিয়ে নাস্তা করবেন বলে, আর এদিকে পুত্রবধূ ঘুমিয়ে কুল পায় না। যাও এখন তুমি তোমার শ্বশুরমশাইকে ডেকে নিয়ে আসো, আর তারপর তিনজনে একসঙ্গে নাস্তা করো। নদী তখন আর কোনো কথা না বলে আয়নের বাবার রুমে চলে গেল। আয়নের বাবা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন। নদী আয়নের বাবার মাথায় হাত রেখে ডাকতে লাগলো। আব্বু, ওই আব্বু, ঘুম থেকে ওঠেন, নাস্তা করবেন, চলেন। নদীর ডাকে আয়নের বাবার ঘুম ভেঙে গেল। আর তিনি চোখ মেলে তাকিয়ে নদীকে দেখতে পেয়ে বলতে লাগলেন। আরে বৌমা, তোমরা ঘুম থেকে উঠে গেছো? আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। চলো যাওয়া যাক, একসঙ্গে নাস্তা করে নিই, তারপর তোমাদেরকে নিয়ে একটু অফিসে যাব। অফিসের সকল স্টাফদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আব্বু, এখন এসবের কি প্রয়োজন আছে? আমি তো এই বাড়িতেই যখন এসেছি এই বাড়িতে থাকবো, পরে না হয় অফিসের সকল স্টাফদের সঙ্গে পরিচয় হওয়া যাবে। না বৌমা, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি এখন আর আজকে আমার সঙ্গে অফিসে যাবে। আমি অফিসের সকল স্টাফকে কথা দিয়েছি আজ তোমাকে নিয়ে অফিসে যাব, আর অফিসে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। সেই সঙ্গে অফিসে সবাই আমার ছেলের বিয়ের মিষ্টি খেতে চাইছে। তুমি নিজের হাতে তাদের সবার হাতে মিষ্টির প্যাকেট তুলে দিবে, এটা তোমার কাছে আমার আবদার। তখন কিছুক্ষণ চিন্তা করলো নদী, আর তারপর তার শ্বশুর মশাইকে বলতে লাগলো। আচ্ছা আব্বু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যেরকমটা বলবেন আমি সেরকমটাই ট্রাই করব। হাজার হোক, আমি আপনার পুত্রবধূ বলে কথা। এই বলে নদী আয়নের আব্বুকে নিয়ে খাবার টেবিলে চলে আসলো। আর তারপর তারা তিনজনে মিলে একসঙ্গে বসে নাস্তা করলো। আর তখনই নদী তার শ্বশুর মশাইকে বলতে লাগলো। দেখুন আব্বু, আপনার এখন বয়স হয়েছে, আপনি কখনোই আমাদের জন্য খাবার টেবিলে বসে থাকবেন না। আপনার যখন খাবার খাওয়ার সময় হবে তখন খাবার খেয়ে নেবেন। আমাদের জন্য অপেক্ষা করে নিজের শরীর নষ্ট করবেন না। আর এটা তুমি কি বলো? তুমি আমার ছেলের বউ, আমার আর একটা মেয়ের মতো। তোমাকে ফেলে রেখে আমি কিভাবে নাস্তা করে নিই? দেখুন, আপনাদের এখন সময় মতো খাবার খাওয়া উচিত। আমরা না হয় কোনো দিন ঘুম থেকে একটু দেরি করে উঠি, কিন্তু তাই বলে কেন আপনাকে এতক্ষণ অপেক্ষা করতে হবে? আমি আপনাকে বলেছি আমি কিছুই মনে করব না। যখন আপনার খাবার খাওয়ার সময় হবে আপনি সময় মতো খাবারটা খেয়ে নেবেন। হ্যাঁ, হয়তো আমি সেকেলে মেয়েদের মতো সংসারটা তো গুছিয়ে করতে পারবো না, কারণ আমার তো অভ্যাস নেই। তবে আপনার আমার উপর এইসব ব্যাপার নিয়ে রেগে যাবেন না, প্লিজ। তুমি যে কি বলো না বৌমা, তোমাকে তো আমি বললাম তুমি আমার মেয়ের মতো।
তোমার উপর আমি কখনোই অভিমান করব না। তুমি এই বাড়িতে সারা জীবন আমার মেয়ের মতোই থাকবে, আর আমি তোমাকে তোমার বাবার মতোই আদর, স্নেহ আর ভালোবাসা দিয়ে আগলে রাখবো। বলতে বলতে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর তারপরে আয়নের আব্বু নদীকে বলে রেডি হয়ে আয়নকে নিয়ে চলে আসার জন্য। নদী তখন আর কোনো কথা না বলে আয়নকে নিয়ে চলে গেল। আর তারপর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে চলে আসে। আর তারপরে আয়নের আব্বু আয়নার নদীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তিনি আগে থেকেই অফিসের সকল স্টাফদের জন্য মিষ্টি অর্ডার করে রেখেছিলেন। তারা অফিসে পৌঁছানোর আগেই সেসব মিষ্টি অফিসে পৌঁছে গিয়েছিল। আর এইদিকে আয়নের বাবা নদী আর আয়ন দুজনকে একসঙ্গে নিয়ে অফিসের ভিতর প্রবেশ করেন। আর তারপরেই অফিসের সমস্ত স্টাফকে সেমিনারের রুমে ডেকে নেন। তারপর সবার সঙ্গে নিজের পুত্রবধূকে পরিচয় করিয়ে দেন। হ্যালো গাইস, শি ইজ নদী, মাই ডটার ইন ল। তোমরা সবাই তাকে চিনে রাখো, ভবিষ্যতে তোমাদের বস হবেন। আব্বু আপনি যে কি বলেন না, আমার না এইভাবে চাকরি বাকরি আর ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার ইচ্ছে নেই। আমার ইচ্ছে আমি সংসার নিয়ে নিজেকে ব্যস্ত রাখবো। সে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আমরা কখনোই তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দেব না। তুমি তোমার বাবার বাড়িতে যেমন স্বাধীন ছিলে, এ বাড়িতেও তুমি ঠিক তেমন স্বাধীনভাবেই চলাফেরা করবে। আর কেউ যদি তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে, তুমি সঙ্গে সঙ্গে সেটা আমাকে জানাবে। তার জন্য যথাযথ ব্যবস্থা আমি নেব। কথাটা আয়নের দিকে তাকিয়ে বলেন আয়নের বাবা। আর তখনই আয়ন তার বাবাকে বলতে থাকে, তুমি কি আমাকে মিন করে কিছু বলছো না? যে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তোমার অত কিছু বোঝার দরকার নেই। আর বেশি বুঝে নিজের দিকে যদি টেনে নাও তাহলে তো আমার কাছেও করার নেই। বাই দ্য ওয়ে বৌমা, এখন থেকে প্রত্যেক স্টাফের হাতে একটা করে মিষ্টির প্যাকেট তুলে দাও। নদীর হাতের কাছে থাকা মিষ্টির কার্টুন দেখিয়ে নদীকে এই কথাটা বলেন আয়নের বাবা। নদী তখন তার শ্বশুরের কথা মতো অফিসে প্রত্যেকটা স্টাফের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। আর সবার সঙ্গে কৌশল বিনিময় করেন। এভাবেই চলে গেল প্রায় 2 ঘন্টা সময়। ইতিমধ্যে বিকেল হয়ে এসেছে। তখন আয়নের বাবা নদীকে বলতে থাকে, বৌমা চলো, আজ তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবেন আব্বু? সেটা সেখানে গেলেই দেখতে পাবে। প্রশ্ন না করে চলো আমার সঙ্গে। এই বলে আয়নের বাবা নদীর হাত ধরে অফিস থেকে বের হলো। আর এদিকে আয়ন বাধ্য ছেলের মতো তাদের পিছন পিছন চলে আসলো। সবাই মিলে একসাথে গাড়িতে উঠে বসলো। আর তারপরে আয়নের বাবা ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বললো। একটা রেস্টুরেন্টের সামনে এনে গাড়িটা দাঁড় করালো। আর তারপরে আয়নের বাবা নদী আর আয়নকে দুজনকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামলো। তখনই নদী বলতে লাগলো, আব্বু আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমরা তো একটু আগেই বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরেই বের হয়েছি। কথা না বাড়িয়ে চলো তো আমার সঙ্গে। এখানে ফুচকা পাওয়া যায়। আমি জানি মেয়েরা ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে ফুচকা খাবো। ফুচকার কথা শুনে নদীর জিভে জল এসে গেল। সে বলতে লাগলো, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখি কে বেশি ফুচকা খেতে পারে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আপনারা কেউ আমার সঙ্গে খেয়ে পারবেন না। আমার সঙ্গে চ্যালেঞ্জ করো না, আমি কিন্তু অনেক ফুচকা খেতে পারি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে দেখা যাক কে হারে আর কে জিতে। এ বলে তিনজনই রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলো। আর তারপরেই ফুচকার অর্ডার করলো। কিন্তু মেয়ে মানুষের সঙ্গে কি আর ফুচকা খেয়ে পারা যায় নাকি? নদী সবার চাইতে বেশি ফুচকা খেলো। আর তারপরে সবাই অনেক আনন্দ উল্লাস করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো, উদ্দেশ্য বাসায় যাওয়া। তখনই নদী বলতে লাগলো, আব্বু একটা কাজ তো ভুলেই গেছি। আমরা তো খেলাম কিন্তু বাসায় আম্মু আর তিশা আছে, ওদের জন্য নিয়ে যেতে হবে। আপনারা এখানে দাঁড়ান, আমি ওদের জন্য পার্সেল নিয়ে আসি। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ। ওরা যদি জানতে পারে আমরা খেয়ে চলে গেছি আর ওদের জন্য কিছু নেইনি, তাহলে ওরা খুব রাগ করবে। বলতে নদী রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেল। তারপর তিশা আর তার আম্মুর জন্য ফুচকার পার্সেল নিয়ে বাসায় চলে গেল। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আয়নের আম্মু দরজা খুলে দেয়। নদী দরজা খুলতেই আয়নের আম্মুর হাতে পার্সেলটা তুলে দিল। আর তারপর বলতে লাগলো, আম্মু এই নাও, আমরা খেয়ে এসেছি আর তোমার আর তিশার জন্য নিয়ে এসেছি। আয়নের আম্মু পার্সেলটা হাতে নিয়ে অনেক খুশি হন। আর নদীকে বলতে থাকেন, সত্যি রে, আমি বৌমা নয়, দ্বিতীয় মেয়ে পেয়েছি। আমি খুব ভাগ্যবান রে মা। তুই আমার বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিস। আসলেই একটা কথা আছে, রক্তের টান। এভাবে কেন বলছো? এটা তো আমার দায়িত্ব। তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এটা করতো না।
উল্টে এটা বলতো যে এইটুকু সামান্য খাবার ওদের জন্য কেন নিয়ে যেতে হবে, ওরা কি বাসায় খেয়ে থাকে না? ও ফাম্মু, বাদ দাও তো এসব কথা। তুমি আর তিশা এটা খেয়ে নাও। আয়নের আম্মু তখন নদীকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতে থাকে, সত্যি রে মা, তুই আমার ছেলের জীবনে এসে কোনো ভুল করিসনি। তুই আমার ছেলের জীবনটা আলোয় আলোয় আলোকিত করে দিস। খুব ভালো থাকবি তোরা দুজন। তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো, দেখো আমরা দুজনে অনেক ভালো থাকবো। হ্যাঁ রে, তোদের দুজনের জন্য অনেক অনেক দোয়া রইল। খুব ভালো থাকবি তোরা দুইজন। আমাদের দোয়া সবসময় তোদের দুজনের মাথার উপর থাকবে। যা এখন রুমে গিয়ে বিশ্রাম কর। আর তারপর আয়ান আর নদী নিজেদের রুমের দিকে পা বাড়ালো আর স্বস্তির এক নিঃশ্বাস ফেলতে লাগলো। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।